আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে পেতনির সাথে ঘর সংসার গল্পের দ্বিতীয় পর্ব পড়ে শোনাবো। এর আগে প্রথম পর্ব পড়ে শুনিয়েছিলাম বন্ধুরা, আজকে দ্বিতীয় পর্ব পড়ে শোনাবো। গল্পের নাম পেতনির সাথে ঘর সংসার, দ্বিতীয় পর্ব। সকালে বউয়ের ডাকে ঘুম ভাঙল। সে সেজে গুজে রেডি। আজ তার সুন্দরী প্রতিযোগিতা। এই, আমাকে কেমন লাগতেছে? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল বউ। তোমাকে তো বরাবরই সুন্দরী লাগে, সাজগোজ না করলেও চলতো, কারণ তোমার মতো সুন্দরী আর কেউ আছে নাকি? ঘুমের ঘোর তখনও কাটেনি আমার। এই, ভালো করে চোখ মুছে বলো না আমাকে কেমন লাগতেছে। আমি চোখ মুছে বললাম, বাহ, এ আমি কি দেখছি, সাক্ষাৎ অপ্সরী, এত রূপ তোমার। বউ লজ্জা পেয়ে বলল, যাহ, ওভাবে বলো না, আমার লজ্জা করে। আচ্ছা আমি যাই, আমি যদি প্রথম পুরস্কার পাই তাহলে পুরস্কারটা তোমার হাতে তুলে দেব। বলেই সে আমার ডান গালে একটা কিস করে ঘর থেকে বেরোলো। মনে মনে অনেক রাগ হলো আমার। শালির ভূতনি, যখন তখন কিস করিস আমার খানদানি গালে। পানি দিয়ে অনেকক্ষণ ঘষলাম ডান গালটা। তারপর ঘরের বাইরে আসলাম, দেখলাম বাইরে খালি চেয়ারটা পড়ে আছে। শ্বশুরমশাইকে কোথাও দেখতে পেলাম না, অথচ প্রতিদিন ওই চেয়ারে বসে সে চোখে বাইনোকুলার লাগিয়ে ভূতের মেয়েদের বগি টিজিং করতো। আজ তার অনুপস্থিতি দেখে ঘটনাটা আঁচ করতে পারলাম। শ্বশুরের ঘরের জানলা দিয়ে দেখলাম শ্বশুর তার মানচিত্রটা চেপে ধরে কুই কুই করে কান্না করতেছে। আমি হেসে চলে এলাম আমার ঘরে, দরজা আটকে দিলাম। বাচ্চাটা ঘুমাচ্ছে, জেগে থাকলে কুয়া কুয়া করে আমাকে জ্বালিয়ে মারতো। একটু পর দরজায় ঠকঠক আওয়াজ হলো, বুঝলাম শাকচুন্নি এসেছে। আমি দরজা না খুলে ঘুমের ভান করে থাকলাম। দরজায় তখন এক নাগাড়ে ঠকঠক আওয়াজ হতে লাগলো। আর সহ্য করতে না পেরে দরজা খুললাম। দেখলাম শাকচুন্নি না, আমার শ্বশুর মানচিত্র চেপে ধরে দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে ভেতরে ঢুকে দরজা আটকে দিল। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম হয়তো শ্বশুরমশাই ঘটনাটা বুঝতে পেরে আমাকে মারতে এসেছে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে শ্বশুরমশাই বলল, রানা বাবাজি, একটা উপকার করবে। কি উপকার শ্বশুরমশাই? তুমি যে আমার জন্য একটা প্যান্ট বানাইছিলে, প্যান্টটা আমার লাগবে। কেন শ্বশুরমশাই? কোনো কারণ না, ল্যাংটা থাকতে আর ভালো লাগে না, প্যান্টটা দাও। আমি শ্বশুরের মানচিত্রের দিকে তাকিয়ে বললাম, কিন্তু শ্বশুরমশাই, আপনার ওখানে এভাবে ফোলা কেন? কোনো আঘাত পেয়েছেন? ও কিছু না, তুমি প্যান্টটা দাও। না, আগে বলতে হবে, তারপর প্যান্ট দেব। শ্বশুরমশাই আমাকে সব খুলে বলল। মনে মনে হাসতে লাগলাম আমি। এটা যে আমি করেছি শ্বশুরমশাই বুঝতে পারেনি। শ্বশুর বলল, ঘটনাটা কাউকে বলিও না। ঠিক আছে, বলবো না, বলে শ্বশুরকে প্যান্টটা দিলাম। শ্বশুর প্যান্ট পরে চেয়ারে গিয়ে বসলো, চোখে বাইনোকুলার লাগিয়ে ভূতের মেয়েদের দেখতে লাগলো। আমার শ্বশুর বুড়ো হলে কি হবে, প্রতিদিন দুই একটা ভূতের মেয়ে পটানো তার কাছে কোনো ব্যাপার না। আমি শ্বশুরের পাশে গিয়ে দাঁড়ালাম। শ্বশুরকে বললাম, শ্বশুরমশাই, আপনি আবারও ভূতের মেয়েদের দেখতেছেন? শ্বশুর বলল, আরে না, আমি তো এটা দিয়ে আমার রাজ্যটা দেখি। রাজা হিসেবে আমার একটা দায়িত্ব আছে, তো আমার রাজ্যের ভূতগুলো কিভাবে চলাফেরা করতেছে দেখতে হবে না? আমি বিদ্রূপ করে জিজ্ঞেস করলাম, তা শ্বশুরমশাই, আপনার পুরো ভূতের রাজ্য কি শুধু ওই ভূতের মেয়েগুলোর দিকে? শ্বশুর থতমত খেয়ে বলল, তা হবে কেন? আমি বললাম, শ্বশুরমশাই, আমি আপনার সম্পর্কে আরও একটা কথা শুনেছি। কি কথা? আপনি পেঁচিকে চেনেন? হ্যাঁ, চিনি। ও একটা ডিম পেড়েছে, ওই ডিমে নাকি আপনার বাচ্চা ছিল। আমি ডিমটা ভেঙে দিছি। এই চুপ কর, এটা কেউ জানলে আমার সর্বনাশ হয়ে যাবে, এটা কাউকে বলবে না। ঠিক আছে, বলবো না, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? যা চাও তাই পাবে। তাহলে শ্বশুরমশাই, আমি চাই আপনি আমাকে আজ রাতেই পৃথিবীতে পৌঁছে দিয়ে আসবেন। শ্বশুরমশাই একবারও না ভেবে বললেন, ঠিক আছে। শ্বশুরমশাই হয়তো ভাবলো আমি এখানে থাকলে তার নিজেরই সর্বনাশ হবে, তাই রাজি হয়ে গেল। আমিও খুশি হলাম, আজ রাতেই আসবে সেই মহেন্দ্র খন, আমি আবার পৃথিবীতে যেতে পারবো। খুশি মনে আমি ঘরে ঢুকলাম, কিন্তু ভেতরে শাকচুন্নিকে দেখে আমার খুশি উবে গেল। সে আমার বাচ্চাটাকে কোলে নিয়ে
আদর করতেছে। আমাকে দেখে বাচ্চাটাকে বিছানায় রেখে দরজা আটকাই দিল। তারপর আমাকে ধাক্কা দিয়ে ফেললো বিছানায়। সে আমার উপর উঠে বলল, এই রানা, আজ সারাদিন তোমার সাথে প্রেম করব। আমি পাম্প দেওয়ার জন্য বললাম, আমারও এতদিন খুব ইচ্ছে ছিল তোমার সাথে প্রেম করার। আমার বিয়েটা যদি তোমার আপুর সাথে না হয়ে তোমার সাথে হতো। শাকচুন্নি লজ্জা পেয়ে বলল, আমরা তো পৃথিবীতে গিয়ে বিয়ে করব, তারপর তোমার আশা পূরণ হবে। এই, তুমি কি দেখে আমার প্রেমে পড়েছো বলো না? শালি বলে কি, আমি নাকি ওর প্রেমে পড়েছি? তবু পাম্প দেওয়ার জন্য বললাম, তোমার রূপ দেখে। তোমার মতো রূপসী মেয়ে, থুক্কু, রূপসী ভূতের মেয়ে আমি আর দেখিনি। শাকচুন্নি খুশি হয়ে বলল, তাই নাকি? আমি কি তোমার বউয়ের চেয়েও সুন্দর? বললাম, তুমি আমার বউয়ের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর। আজ সুন্দরী প্রতিযোগিতায় ও না গিয়ে তুমি গেলে পুরস্কারটা নিশ্চিত তুমি পেতে। শাকচুন্নি হঠাৎ অভিমান করে বসলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও বলল, আমি রাগ করেছি। আমি যে আমার আপুর চেয়ে সুন্দরী, তুমি এটা আগে বলনি কেন? তাহলে তো সুন্দরী প্রতিযোগিতায় আমিও যেতাম। ইস, নিশ্চিত পুরস্কারটা হাতছাড়া হয়ে গেল। শালির মনটা ভালো করার জন্য বললাম, আরে শালি, আজ যদি তুমি ওখানে যেতে তাহলে আজ আমাকে এভাবে এত কাছে পেতে। শালি খুশি হয়ে বলল, ও তাই তো, চলো আজ ঘুরতে যাব আবার। অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে ঘুরতে বের হলাম। বাচ্চাটা আমার শ্বশুরমশাইয়ের কোলে তুলে দিলাম। সারাদিন ঘুরে সন্ধ্যায় ফিরে আসলাম। শ্বশুরের ঘরে ঢুকলাম। শ্বশুর তখন হেডফোন লাগিয়ে মোবাইলে গান শুনতেছে। বুঝলাম এগুলো নিশ্চয়ই কোনো মানুষকে ভয় দেখিয়ে নিয়ে এসেছে। শ্বশুর আমাকে দেখে বলল, ওরা না, এসো দেখো এই মোবাইলটা। এটা অনেক দিন গবেষণা করে আজ বানাইছি আমি। শুনেছি তোমাদের মনুষ্য জগতে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করে। ভূতের রাজ্যে আমিই প্রথম ও একমাত্র ভূত বিজ্ঞানী। শালা শ্বশুর কত বড় চাপাবাজ! মানুষকে ভয় দেখিয়ে মোবাইল নিয়ে এসে এখানে ভূত বিজ্ঞানী হয়ে গেছে। হাসবো নাকি কাঁদবো? ইচ্ছে হলো ফুলা মানচিত্রে একটা জোরে লাথি মারি। মনের ইচ্ছাটা মনে কবর দিয়ে বললাম, শ্বশুর মশাই, আমাকে একটু পরে পৃথিবীতে নিয়ে যাবেন, নইলে কিন্তু সবাইকে সব বলে দেব। শ্বশুর বলল, ঠিক আছে ঠিক আছে, আগে বলো আমার মোবাইল আবিষ্কারটা কেমন হয়েছে। আমি বললাম, শ্বশুর, আপনার মতো বিজ্ঞানী পৃথিবীতেও নেই। মনে মনে ভাবলাম, আসলেই নাই তো এরকম চোর চাপাবাজ বিজ্ঞানী। আমার পাম্প শুনে শ্বশুর বলল, বাহ, আমি তোমার প্রতি খুশি হলাম। আমার প্রতিভার কদর বুঝো তুমি। যাও এবার রেডি হয়ে আসো, তোমাকে পৃথিবীতে নিয়ে যাব এখন। মনে মনে বললাম, শালার চাপাবাজ, সারাদিন ভূতের মেয়েদের বগি টিজিং করে করে মোবাইল তৈরি করলি কখন? রুমে এসে দেখলাম আমার প্রিয়তমা বউ সুন্দরী প্রতিযোগিতা করে ফিরে এসেছে খালি হাতে। মন খারাপ তার। জিজ্ঞেস করলাম, কি হয়েছে বউ? বউ বলল, আমি সুন্দরী প্রতিযোগিতায় চান্স পাইনি। আমি নাকি সুন্দর না, আমাকে প্রতিযোগিতা করতেও দেয়নি। ও কিছু না, আমি তোমাকে পৃথিবীতে নিয়ে গিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেবো, 7 দিনে সুন্দরী হয়ে উঠবে। পৃথিবীতে? হুম, তুমি চলে যাও পৃথিবীতে। বাবার সাথে একটু আগে তোমার কি কথা হয়েছে আমি সব শুনেছি। তুমি আসলে কখনো আমাকে ভালোবাসোনি। সুন্দরী বলে বলে কেবল আমাকে পাম্প দিয়েছ, আর আমিও বোকার মতো বিশ্বাস করেছি। আমি আসলে তোমার মনে জায়গা করতে পারিনি। ভূতের মেয়ে বলে আমার সাথে ঘর সংসার করা তোমার রুচিতে বাধে। আমার সাথে আর সংসার করতে হবে না। আমি তোমাকে পৃথিবী থেকে এখানে নিয়ে এসেছি, আজ আমিই তোমাকে পৃথিবীতে রেখে আসব। ওর কথাগুলো হঠাৎ খুব করুণ শোনালো, কিন্তু তার ইমোশনাল কথায় গলে গেলে হবে না, আমাকে পৃথিবীতে যেতে হবে। আমি বললাম, বউ, মন খারাপ করো না। দেখো আমি মানুষ আর তুমি ভূত, আমাদের মাঝে সংসার করা মানায় না। তার চেয়ে বরং আমি চলে যাই পৃথিবীতে। হুম, চলো। সেই রাতেই বউ আমাকে পৃথিবীতে নিয়ে আসলো। ঠিক যেখান থেকে আমাকে তুলে নিয়ে গেছে সেখানে আসলাম আমরা। পাশে সিনেমা হল। মানুষ সিনেমা হলে ঢুকছে আর বের হচ্ছে। আহ, অনেক দিন পর পৃথিবী দেখলাম, পৃথিবীর মানুষগুলো দেখলাম। পরাণে প্রাণ ফিরে এলো। থুক্কু, পরাণে শান্তি ফিরে এলো। বউ হঠাৎ আমাকে এক হাতে জড়িয়ে ধরল, অন্য হাতে বাচ্চাটা। হু হু করে কেঁদে উঠল সে। এই প্রথম তাকে কান্না করতে দেখলাম। একটু পর আমাদের বিদায় হবে, তাকে শান্তিতে কাঁদতে দিলাম। কিছুক্ষণ কান্না করে সে মুখ তুলল।
অশ্রুতে তার ভেজা চোখ দুটি ঝলঝল করে উঠল। কাঁদতে কাঁদতে সে বলল, তুমি আমাকে ভালোবাসোনি তাতে কি, আমি তো তোমাকে ভালোবেসেছি। শুধু একটাই আফসোস আমার, কেন যে মানুষ হয়ে জন্ম হলো না আমার, তাহলে আজ তোমাকে এভাবে হারাতে হতো না আমার। যাক, তুমি কাছে না থাকলেও তোমার একটা স্মৃতি তো আমার কাছে আছে। এই তোমার বাচ্চাটাকে দেখে দেখে আমি তোমাকে সারা জীবন মনে রাখবো, ভুলবো না কখনো। এই প্রথম আমার খুব কষ্ট হলো ওর জন্য, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না। কি বলবো বুঝতেছি না। হঠাৎ আমার বন্ধু রকি এসে বলল, কিরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি রকিকে অনেক দিন পর দেখলাম, সেও আমাকে অনেক দিন পর দেখলো, কিন্তু তার কথাই মনে হলো না যে সে আমাকে অনেক দিন পর দেখেছে। আমি বললাম, রকি, ও আমার বউ। রকি অবাক হয়ে বলল, কে তোর বউ? এখানে তো কেউ নেই, তুই কি পাগল হয়ে গেছিস? আর তুই বিয়েই বা করলি কখন? আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বউ বলল, রানা, আমাকে তুমি ছাড়া আর কেউ দেখবে না। রকি আমাকে বলল, চল বাসায় চল। আমার বউ বলল, যাও, আর কখনো কথা হবে না আমাদের, আমিও আর কখনো পৃথিবীতে আসবো না, ভালো থেকো তুমি। কিরে চল। রকি আমাকে টানতে লাগলো। আজকের মুভিটা খুব জোশ হয়েছে না? রকি জিজ্ঞেস করলো। কোন মুভি? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আরে একটু আগে যে আমরা দেখলাম তোর নাম মুভিটা। কি, একটু আগে? তাড়াতাড়ি আমি মোবাইলে টাইম দেখলাম, মাত্র 10 মিনিট হয়েছে আমি সিনেমা হল থেকে বের হয়েছি, অথচ আমি ভূতের রাজ্যে 1 বছরেরও বেশি সময় ধরেছিলাম। খুব অবাক হলাম, ভূতের রাজ্যের 1 বছর পৃথিবীর মাত্র 10 মিনিটের সমান। মাথায় কিছুই ঢুকছে না আমার। অনেক দূর চলে এলাম আমরা। একবার পেছন ফিরে তাকালাম, দেখলাম আমার বউ বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, হয়তো এখনো কান্না করতেছে। সে আমাদের দিকে তাকিয়ে আমাকে পেছনে তাকাতে দেখে সে হাত নেড়ে বিদায় জানালো। খুব ইচ্ছে হলো তখন আমার ওর সাথে আবার ভূত রাজ্যে ফিরে যেতে, ওর সাথে সংসার করতে, কিন্তু আমার ভবিষ্যৎ চিন্তা করে ঘুরে দাঁড়ালাম। রকির সাথে হাঁটতে লাগলাম। আমিও হয়তো তাকে কখনো ভুলতে পারবো না। এর পরবর্তী অংশ তোমাদেরকে এর পরের বারে পড়ে শোনাবো বন্ধুরা। তোমাদের যদি গল্পটা ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।